আজকের ফার্স্ট কোশ্চেন ফাজলের কটা হয়েছিল? চলো প্রথম প্রশ্ন বলো, পড়ো। বলছে এ সাম অফ ₹2600 was lent in two parts in such a way that the simple interest on the first part at 10% annum for 5 years is equal to the interest on the second part at 9% per annum for 6 years. দুটো সিম্পল ইন্টারেস্ট সেম, 2600 টাকা টোটাল, তাকে দুভাগে ভাগ করা হয়েছে। প্রথমটাকে বলেছে 10% পার অ্যানামে 5 বছরের জন্য, তাহলে সিম্পল ইন্টারেস্ট প্রত্যেক বছর ইকুয়াল হারে পাওয়া যায়। তাহলে 10% হারে যদি করো তাহলে 5 বছরে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে? 50%, 50% পাবে। তাহলে আমি ধরে নিলাম এ হলো প্রথম পার্ট, আমি তো জানি না কোনটা কোন পার্ট রেখেছে, তাহলে এ এর 50% পাবে কি সিম্পল ইন্টারেস্ট এ থেকে, হ্যাঁ না? বেশ, বাকিটা ধরে নিলাম বি। বি কোন পার্সেন্ট রেটে? 9% রেটে 6 বছরের জন্য, তাহলে 6 9 54%। তাহলে বি এর 54%। এই দুটো তো সিম্পল ইন্টারেস্ট, এই দুটো তো সমান বলেছে। সমান বলেছে না বলেনি? হ্যাঁ সমান বলেছে তো, ইকুয়াল টু বলেছে যে এই যে এই যে এই যে এই যে এই যে বলেছে তো সমান। ব্যাস, এখান থেকে তার মানে এ আর বি এর এ যত টাকা রেখেছে আর বি যত টাকা রেখেছে আমি রেশিও পেয়ে যাবো। তাহলে এ বাই বি কি হয়? ডিরেক্টলি আমরা বলেছিলাম এরকম যদি মিডিলে ইকুয়াল থাকে, বেশি ব্রেন লাগাবে না, এই ভ্যালুটা হয়ে যায় এটার, মানে এর সঙ্গে যেটা গুণ থাকে সেটা বি এর হয়ে যায়, বি এর সঙ্গে যেটা গুণ থাকে সেটা এ এর হয়ে যায়। তাহলে একবার যদি কাটাকুটি করি 27/25। তোমাকে চেয়েছে কি 10% রেটে কোনটা রেখেছে? 10% কোনটা রেখেছিল? প্রথমটা এ। তাহলে 27 দেখতে পাচ্ছ, 27 মানে 9 এর মাল্টিপল হবে, তাই তো? তাহলে 9 এর মাল্টিপল এটা নয়, এটা নয়, এটা নয়, আনসার শেষ। বোঝা গেল? 27 মানে 9 এর মাল্টিপল হবে, 27 এর মতো 9 ঢুকে আছে, তাহলে 9 এর মাল্টিপল কেন হবে? কি করে আমি বুঝলাম ওটা 9 এর মাল্টিপল? 9 এর মাল্টিপল হয় ডিজিটাল সাম 9 হতে হবে। দেখো এটা ডিজিটাল সাম 9 না, 5 আর 2 7 আর 1 8, এটা 5 আর 1 6 আর 1 7, 5 আর 4 9 আর 1 10, 5 আর 3 8 আর 1 9, ইউনিট ডিজিটাল সাম 9 হলো। এবার আমি পুরো সলভ করবো, চাপ নাই। তাহলে দুটো মিলে কত টাকা গো? 7 আর 5 12, 52 টাকা, তাই না? দুটো মিলে তো 52 টাকা। এই 52 মান দেওয়া আছে কত? 2600। কত গুণ? 50 গুণ। তাহলে তোমার চেয়েছে এটা, তাহলে এটার সঙ্গে 50 গুণ করো, ব্যাস 5 7 135, আনসার এটা। তাহলে আমি এইটুকু দেখা মাত্র যে চিৎকার করে বলছে যে এটা আমি 9 এর মাল্টিপল আছি, এইটুকু আমি করব না, এটা তোমাকে পুরো সলভ আমি করালাম। এক্সাম হলে ওই অতটুকুই হবে, তবে তুমি টাইমটা সেভ করতে পারবে। ওকে চলো, সমস্যা আছে অঙ্কটা নিয়ে কারো? পরেরটা যাই। প্রশ্নে বলছে দ্য নিউমারেটর, আচ্ছা নিউমারেটর ডিনোমিনেটর মনে রাখার ট্রিক্স বলে দিচ্ছি। অ্যান্ড মনে রাখবে, অ্যান্ড এর এ দরকার নেই, তাহলে উপর থেকে লিখবে নিউমারেটর বাই ডিনোমিনেটর, নিউমারেটর বাই ডিনোমিনেটর। বোঝা গেল? লব বাই হর, বাংলাতে লব বাই হর হয়। লৌহ প্রণাম মনে রাখবে। বোঝা গেল? নিজের মতো করে মনে রাখবে, চাপ নেই। তাহলে এটা আছে, তাহলে নিউমারেটর ডিনোমিনেটর কোনটা ক্লিয়ার হয়েছে। এবার বলেছে দ্য নিউমারেটর অফ এ ফ্র্যাকশন ইজ 2 লেস দ্যান দ্য ডিনোমিনেটর। নিউমারেটর হলে ডিনোমিনেটর থেকে 2 কম, তার মানে আমি ধরে নিলাম ডিনোমিনেটর যদি ডি হয় তাহলে নিউমারেটর কত হবে? ডি মাইনাস 2 হবে, হবে না? হবে না? ডিনোমিনেটর যদি 2 হয় তাহলে নিউমারেটর কত হবে? ডিনোমিনেটর থেকে 2 কম, তাহলে এটা হবে। এটা ছিল ফ্র্যাকশন, অরিজিনাল ফ্র্যাকশন, তাই না? এবার বলেছে যদি নিউমারেটরকে 2 দিয়ে গুণ করা হয়, তাহলে নিউমারেটরকে 2 দিয়ে গুণ করলাম, এবং ডিনোমিনেটরকে 3 দিয়ে গুণ করা হয়, ব্র্যাকেট দেওয়া তো দরকার নেই, এটা 3 দিয়ে গুণ করা হয়, দেন ফ্র্যাকশন কি আসবে? 2/9। ব্যাস, এখান থেকে এটাই তো ফ্র্যাকশন ছিল, তার মানে 1/3 হলো, ব্যাস অঙ্ক শেষ। আমার তো ফ্র্যাকশন এটাই ছিল, ফ্র্যাকশন কোনটা ছিল তাই বলেছে, আমার তো ফ্র্যাকশন এটাই ছিল, ডি মাইনাস টি বাই ডি, তাহলে ওই মানটাই তো বের করে নিলাম, ব্যাস অঙ্ক শেষ। অপশন ধরে করতে পারো, এটা আমি বুঝে করে দিলাম। অপশন ধরে তুমি ইউটিলাইজ করতে পারো। তুমি অপশন ধরে করলে যদি 2 3 এর 5 ধরো, ধরো অপশন দিয়ে যদি করো, দেখো 3 এর 5 আছে, তাহলে ফ্র্যাকশনটা 3 এর 5, যদি উপরটাকে 2 দিয়ে গুণ করা হয়, নিচেটাকে 3 দিয়ে গুণ করা হয়, তাহলে এটা 2 এর 9 হওয়া উচিত, তাই না? তাই তো বলেছে। তাহলে 6 বাই, আচ্ছা কাটাকুটি করলে 2/5 হচ্ছে, তাহলে এটা হবে না। 7 এর 9 দেখতে পারো,
এটাকে 2 দিয়ে গুণ করেছে, এটাকে 3 দিয়ে গুণ করেছে, তাহলে কত হচ্ছে? কাটাকুটিতে হচ্ছে না, তাহলে 18/27 হয়ে যাচ্ছে, সরি 14/27 হচ্ছে, তাহলে এটা 2/9 হচ্ছে না। পরেরটা চেক করবে, আনসার এটা হবে। যেভাবে ইচ্ছা সেভাবে করবে, তোমার অপশন ধরে করতে পারো, তুমি এইভাবে করতে পারো। চলো পরেরটা যাই। 3 নম্বর, এটা আনসার বলো, পেরেছো? এই সব টাইপের প্রশ্নে ভ্যালু পুটিং দিয়ে অঙ্ক উঠবে, এগুলো ভ্যালু পুটিং দিয়ে অঙ্ক উঠবে। ভ্যালু পুটিং, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার সমান 0, তাই তো? তাহলে বলো আমি যত কম ভ্যালু নিতে পারবো, 0 বসাতে পারবো না, 0 বাদ দিয়ে অন্য কিছু বসাতে পারবো, যে কোনো মান বসাতে পারবো, যত কম ভ্যালু নিব তত আমার ক্যালকুলেশন কম হবে। এটা তো একটা ইকুয়েশন, এটা তো স্যাটিসফাই করবে, তাই না? তাহলে আমি এখানে যে পি এর মান 1 নিই, কিউ এর মানও 1 নিলাম, তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 1 + 1 হয়ে গেল, তাহলে কত হলো? 2 হলো। তাহলে আর স্কয়ার ওদিকে যাওয়ার কথা, বা এটা কি কি লিখলে এটা 2 আসবে? √2 তার স্কয়ার করলে হবে না? √2 নিলে এটা হবে, তবে তো এটা কত হয়ে যাবে? এটা মাইনাস করে দেখো, √2 এর স্কয়ার করলে কত হয়ে যাবে? এটা 2, তাহলে কাটলো। তাহলে পি এর মান কত পেলাম আমি? কিউ এর মান, আর এর মান √2, ব্যাস ভ্যালু পুট করে তো অঙ্ক শেষ। p⁻6, 1 এর পর যত পাওয়ারই বসাও, 1 এর উপর যত পাওয়ারই বসাও কত থাকবে? 1 হবে, প্লাস কিউ এর পর যত, কিউ এর মানও তো 1 ধরেছি, 1 এর পর যত পাওয়ারই বসাও এটা হবে। এবার এই জায়গাটা বুঝবে, √2 √6, তাহলে √2 মানে কি? √2 ইন্টু √2 ইন্টু √2 ইন্টু, এটা বোঝানোর জন্য লিখছি, তাই তো? তাহলে দুটো √2 জন্য একটা 2, এটার জন্য একটা 2, এটার জন্য একটা 2, তাহলে কত হলো? 8, সরি একবার লিখে দিলাম, হ্যাঁ, এটার মান কত হলো? 8, তাহলে 2 - 8, তাহলে কত হলো? -6। আচ্ছা এটা -6 হলো, এইটুকু -6 হলো, আর এটা এটা ভাগ করো, পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার 1 × 1 × 2, তাই না? আর স্কয়ার মানে 2, 2, তার মানে -3। এগুলো ভ্যালু পুটিং এ উড়াতে হয় এইসব অঙ্ক, হ্যাঁ। আচ্ছা বলছি, এখানে এইরকম টাইপের অঙ্ক যদি আসে, বলছি ফর্মুলা দিয়ে করার থেকে ভ্যালু পুটিং, এটা তো একটা ইকুয়েশন, তুমি যে কোনো মান ধরতে পারো, পৃথিবীর যে কোনো মান ধরতে পারো, তুমি এটা 2 ধরো, এটাও 2 ধরো, তাহলে এমন একটা মান বসাবে যাতে 0 হয়, এটা যাতে ইকুয়েশনটা স্যাটিসফাই করে, এরকম তুমি মান ধরো। আমি পি এর মান 1 ধরলাম, কিউ এর মান 2 ধরলাম, বোঝার জন্য বলছি তোমাকে, পি কিউ এর মান 2 ধরলাম, তাহলে কত হয়ে যাবে? 4 হবে। তাহলে পি এর মান 1 ধরলাম, কিউ এর মান 2 ধরলাম, 4 হলো। আর এর মান কত বসাতে হবে? তাহলে এটা 4 এর 5 হলো, তাহলে আর এর মান কত বসাতে হবে? আর এর মান √5 বসাতে হবে, তবে এটা স্কোয়ার করে 5 আসবে। বোঝাতে পারলাম? হ্যাঁ, যে কোনো মান বসাবে, তাহলে এটা এটা 0 হয়ে গেল। এবার এখানে সেম, এই ভ্যালুটা এখানে সেম ভাবে বসাও, দেখবে আনসার সেমই আসবে, চেঞ্জ হবে না। হ্যাঁ, পি এর মান 1 ধরলাম, তাহলে স্কোয়ার করলে কত হলো? ওই 1। কিউ এর মান 2 ধরলাম, স্কোয়ার করলে 4 হলো। তাহলে আমি 2 ধরে কেন ঝামেলা করতে যাব? আমার 1 ধরে যদি ঝামেলা চুকে যায়, যত ভ্যালু কম ধরবো তত ভালো, তত তাড়াতাড়ি আমার আনসার হবে। এগুলো ভ্যালু পুটিং অঙ্ক উঠবে, বোঝা গেল? এটা একটা ইকুয়েশন আছে, মানে ইকুয়েশনটা তোমার স্যাটিসফাই করবে। পৃথিবী তুমি যে কোনো মান ধরে নিতে পারো 0 বাদ দিয়ে, এই সব ক্ষেত্রে আবার 0 ধরে নিও না, 0 বাদ দিয়ে, পি কিউ আর এগুলো 0 বাদ দিয়ে ধরবে, ওকে? 0 ধরবে না, 0 বাদ দিয়ে পৃথিবীর যে কোনো মান ধরে নেবে, এগুলো এভাবে উড়ে যাবে অঙ্ক। ও ওটা উল্টো আছে, গুগল মিটে দেখাচ্ছে তাই উল্টো দেখাচ্ছে ওটা। চলো পরেরটা যাই, সবার ক্লিয়ার এটা? বেশ, ফর্মুলাতে করা যাবে, কিন্তু ও কিভাবে ফর্মুলা করতে করতে অনেক বড় হয়ে যাবে, করা দরকার নেই, প্রয়োজন নেই। আমাকে খাটনির দাম দিবে না, 1 মার্কস তো দিবে, এত খাটবো কেন? চলো বলো। আচ্ছা, মিন কি জিনিস? মিন মানে গড়, সবাই জানো। মিন কথাটার মানে হলো গড়, মিন কথাটার মানে হলো গড়, সবাই জানো মিন।
তাহলে হচ্ছে ফার্স্ট 8 কম্পোজিট নাম্বার, কম্পোজিট ন্যাচারাল নাম্বার। কম্পোজিট ন্যাচারাল নাম্বার মানে কি, যেগুলোর দুটোর বেশি কি আছে, ফ্যাক্টরস আছে, তাই না? যদি আমি বলি 2 কি কম্পোজিট নাম্বার? না। কি এটা 1 আর 2 হলো এর দুটো ফ্যাক্টর। ফ্যাক্টর মানে এই সংখ্যাকে যেই সংখ্যা দ্বারা ভাগ যায় সেগুলোকে বলা হয় ফ্যাক্টর। তাহলে 2 কম্পোজিট নাম্বার নয়। তাহলে 3 এর ফ্যাক্টর কি কি, 1 আর 3, দুটোর বেশি তো কম আসছে না ফ্যাক্টর, তাহলে ওটাও কম্পোজিট নাম্বার না। 4 হলো কম্পোজিট নাম্বার। তাহলে পৃথিবীর সবচেয়ে ছোট কম্পোজিট নাম্বারকে 4। তাহলে 4 হলো কম্পোজিট নাম্বার। 5 কি কম্পোজিট নাম্বার? না। 6, 8, 9, 9 দেখো ফ্যাক্টর আছে 1, 3, 9, বেশ। 10, 11 হবে না, 12 আছে। কটা বলেছিল গো? 8টা। কটা লিখলাম? 1, 2, 3, 4, 5, 6, 12, 13 হবে না, 14, 15। এর গড় বের করতে হবে। আচ্ছা, দ্য মিন অফ দ্য ফার্স্ট 8 প্রাইম নাম্বার। 8টা প্রাইম নাম্বার কি কি বলো? প্রথম প্রাইম নাম্বার 1 কি প্রাইম নাম্বার? না। 2 থেকে স্টার্ট, 2, 3, 5, 7, 11, 13, 17। কটা হলো? আচ্ছা, 19। ব্যাস, এই দুটোর গড়ের ডিফারেন্স তোমাকে বের করতে হবে। তাহলে গড় বের করো। গড় বের করো তো কি জানো? একদমই তাই, টোটাল যোগ করে যটা সংখ্যা আছে তাদের ভাগ করে দাও, সোজা জিনিস। তাহলে করো, 6 4 10, 18, 27, 37, এটা 37 হলো, 39, 49, 49 আর 29, 49 আর 29, 9 9 18, 78, 78 বাই 8 রেখে দিলাম। কেন 8 রাখলাম? দুটোই 8 আছে, আমি পয়েন্ট করতে যাবো না, এটা তো 8 ভাগ যাবে, বুঝতে পারলাম? বেশ, পরেরটা দেখো, 3 আর 2 5, 5 আর 5 10, 17, 28, 41, 41, 50, 60, 60, 77, 77 বাই 8, তাই তো হয়েছে? ব্যাস, এই দুটো ডিফারেন্স করো, কত হচ্ছে? 1 এর 8 কমন নিলাম, 78 থেকে 77 বাদ দিলে কত হয়? একই থাকে, তাহলে 1 এর 8, আনসার 1 এর 8। 1 এর 8, 1 এর 8ই তো, ঠিকই তো আছে। হ্যাঁ, না, 1 এর 8, হ্যাঁ 8টাই তো লিখেছি। এখানে আমরা 1 কেউ লিখে নাও না তো, প্রাইম নাম্বার তো 1 নয়, তাহলে যোগ বিয়োগ করতে ভুল করেছো, এটা আনসার 1 এর 8 আনসার। তাহলে আমি কি কি চালাকি করলাম? এটা পয়েন্ট করলাম না, কারণ এখানে 8টা নম্বর দেখছি, এখানে 8টা নম্বর দেখছি, ডিফারেন্সই যখন করবো আমাদের 1 এর 8 কমন চলে যাবে, তাই না? এখানে তোমাকে কিছু জানি, সবাই জানে যে তুমি এই অ্যাভারেজটা বের করতে জানো, এইটুকু ক্যালকুলেশন তোমার কাছ থেকে চেক করেছে। আর একটা কি, তুমি কম্পোজিট নাম্বার চেনো কি চেনো না, আর প্রাইম নাম্বার চেনো কি চেনো না। অনেকে এখানে 1 ধরে নাই, সেজন্য ভুল আসে, প্রাইম নাম্বার 1 নয়। ও ডেভিয়েশন করতে গেলে খাজনা থেকে বাজনা বেশি হয়ে যেত। হ্যাঁ, সহজ তো, পাতি ছোট অঙ্ক আছে, মুখে মুখে যোগ হয়ে যাবে। হ্যাঁ, বড় থাকলে ডেভিয়েশন করতাম, ছোট আছে এমনি যোগ করে ভাগ করে দেবো। চলো পরেরটা যাই, সে মশা মারতে কামান দাগার মতো ব্যাপার হয়ে যাবে। কারো অসুবিধা থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে, হ্যাঁ, অনলাইন। চলো এই কোশ্চেনটা বলো। এই সব কোশ্চেন সাকসেসিভের কোশ্চেন, অনেক রকম চেহারাতে আসে, এটা এক ধরনের চেহারা। আরো চেহারা আসে কি করে, প্রথমে দাম বাড়িয়ে তারপর দাম কমালে কত পার্সেন্ট লাভ হবে ওভারঅল, এটা একটা চেহারা। তাহলে চেহারাটা চিনে রাখো, প্রথমে কোনো নম্বরকে বাড়িয়েছে তারপর আবার কমিয়েছে, তাহলে আমি বলেছি প্রথমে কোনো নম্বরকে বাড়িয়ে আবার যদি কমানো হয় তাহলে অলওয়েজ সাকসেসিভ হয়, অলওয়েজ সাকসেসিভ হয়। প্রথমে কমিয়ে তারপর আবার বাড়ানো হচ্ছে, মানে কমানোর পর যেটা হচ্ছে তার আবার পার্সেন্টেজ যেটা পরে উঠছে, অলওয়েজ সাকসেসিভ হয়। এবার আমি আর একটা বলেছিলাম তাড়াতাড়ি করার জন্য, যদি পার্সেন্টেজটা সেম থাকে, একটা ইনক্রিজ একটা ডিক্রিজ আছে, তাহলে অলওয়েজ ডিক্রিজ হয়, অলওয়েজ ডিক্রিজ হয়, ইনক্রিজ বলা হবে না, চেঞ্জ বাদ ইনক্রিজ বাদ, অলওয়েজ ডিক্রিজ হয়। একটা ইনক্রিজ করা আছে তারপরে আবার ডিক্রিজ করা আছে, পার্সেন্টেজ দুটো সেম আছে, অলওয়েজ ডিক্রিজ হয়। এটা উল্টো পাল্টাও দিতে পারতো, প্রথমে ডিক্রিজ করে তারপরে ইনক্রিজ করা হয়েছে, সেম জিনিসই হতো, অলওয়েজ ডিক্রিজ হয়। কত ডিক্রিজ হয়? 40 স্কোয়ার বাই 100%, যেটা দেওয়া আছে তার স্কোয়ার বাই 100% ডিক্রিজ হয়। তাহলে কত হচ্ছে? 1600 বাই 100, 16 কেটে গেলে এই 100 কেটে গেলে 16% ডিক্রিজ। এটা মৌখিক ওরালি করা যায় এই অঙ্কগুলো।
অলওয়েজ ডিক্রিজ হয় এইসব ক্ষেত্রে, পার্সেন্টেজ দুটো যদি সেম থাকে অলওয়েজ ডিক্রিজ হয়। x% প্রথমে বাড়ানো হয়েছে, তারপর x% কমানো হয়েছে, বা উল্টোটাও হতে পারে, x% কমানো হয়েছে প্রথমে, দেন x% বাড়ানো হচ্ছে, অলওয়েজ ডিক্রিজ হয়। ডিক্রিজটা কত হবে? x²/100%। এটা হলো মেন জিনিস, কনসেপ্ট। চলো পরেরটা যাই। বলেছে the smallest number which should be subtracted from the smallest number of 4 digit to make it perfect square। বলো 4 ডিজিটের স্মলেস্ট নাম্বার কত গো? 1000। বলো এর আশেপাশে স্কোয়ার নাম্বার তো তোমার মুখস্থ থাকার কথা। 30 স্কোয়ার কত? 900। 31 স্কোয়ার, 32 স্কোয়ার, 1024। তার মানে 1024 যাবো না, এখান থেকে কিছু বাদ দিবে, মানে 1000 থেকে কম যেটা হবে সেটা হবে, তাহলে 31 স্কোয়ারটাই হবে। 31 স্কোয়ার কত? 961। তাহলে এটা তো পারফেক্ট স্কোয়ার, তাছাড়া তো মিডল এর পারফেক্ট স্কোয়ার নেই, তাহলে কত বাদ দিলে হবে? 39 বাদ দিলে হবে, অঙ্ক শেষ। স্কোয়ার নাম্বার মুখস্থ থাকলেই হতো, 1 থেকে 50 পর্যন্ত স্কোয়ার নাম্বার মুখস্থ থাকলে এটা হয়ে যেত। 4 ডিজিটের স্মলেস্ট নাম্বার অফ 4 ডিজিট থেকে বাদ দিতে হবে। 4 ডিজিটের স্মলেস্ট নাম্বার কি এটা? সেখান থেকে কিছু বাদ দিলে কত সবথেকে কম বাদ দেবো যাতে স্কোয়ার নাম্বার হয়। এর থেকে তো আরো বাদ দিলে তো আরো পাবা, 700 পাবা, 625 পাবে, 4ও তো পেতে পারো। না না না, স্মলেস্ট নাম্বার সাবট্রাক্টেড ফ্রম দ্য স্মলেস্ট 4 ডিজিট নাম্বার, সেখান থেকে বাদ দিয়ে, ওটাই তো। এই ধর আবার সেই অঙ্ক, x² - 2x + 1 = 0, দেন এটা কত? তাহলে আমি এখানে মান বসাবো, এমন কিছু মান বসাবো যাতে এটা 0 হয়। তাহলে x এর মান কত বসালে 0 হতে পারে? হয়তো x এর মান যদি 1 বসাই তবে 0 হচ্ছে। x এর মান 1 বসালে কত হবে? এটা 1, এটা -2 × 1 2, এটা +1, তাহলে 1 1 2 0, দেখো স্যাটিসফাই করে গেল। তাহলে স্যাটিসফাই করে গেল, ব্যাস মান বসাও। x³ মানে কত? 1 - 1 0। ফর্মুলায় করতে যাব না। হ্যাঁ, এবার ভ্যালু পুটিংটা তোমার যদি মনে, হ্যাঁ ছোট, তোমার ভ্যালু পুটিং যদি তোমার ব্রেনে ঢুকে যায়, এই সব অঙ্ক উইদিন সেকেন্ডে উড়ে যাবে। হ্যাঁ, তাহলে x এর মান 1 বসালে 1, -1/x³ মানে তো এটা 1, তাহলে 1 - 1 0। চলো পরেরটা যাই। 8 বলো। তোমাকে বলেছে একটা স্কুলে অ্যাভারেজ অফ বয়েজ অ্যান্ড গার্লস টুগেদার 16.8, দুজন মিলে বয়েজ এবং গার্লসের অ্যাভারেজ দেওয়া আছে 16.8। শুধুমাত্র বয়েজদের দেওয়া আছে এত, শুধুমাত্র গার্লসের দেওয়া আছে এটা। তাহলে রেশিও অফ দ্য নাম্বারস অফ দ্য গার্লস, আচ্ছা বয়েজ টু গার্লস ইন দ্য স্কুল। তাহলে এইসব ক্ষেত্রে কি হয় দেখো, ইন্ডিভিজুয়াল দেওয়া আছে, ওভারঅল দেওয়া আছে, কিসে হবে? অ্যালিগেশনে হবে। ইন্ডিভিজুয়াল দেওয়া আছে, তাহলে বয়েজের কত গো ওভারঅল? 16.8, গার্লসের ওভারঅল এ কত? 15.4, না উল্টো লিখলাম, উল্টো লিখেছি। 15.4 বয়েজের, গার্লসের 18.2, ওভারঅল দেওয়া আছে 16.8, বেস্ট অ্যালিগেশন করে দাও। কত হচ্ছে দেখো? 1.4, এটাও 1.4, তাহলে এটা কি হলো? বয়েজ এবং গার্লসের নাম্বার রেশিও হলো 1:1। আচ্ছা, অনেকের কনফিউশন থাকে যে বাদ দিলে কিসের এলিগেশন হয়, এলিগেশন করলে কিসের রেশিও পাওয়া যায়। আচ্ছা, অ্যাভারেজ কি দিয়ে মাপো? অ্যাভারেজ মানে কি গো? টোটাল বাই নম্বর অফ ক্যান্ডিডেট বাট নম্বর অফ পারসন, তাই তো? তাহলে এরপরে যেন মনে থাকে, এটা যেন বারবার রিপিট করতে না হয়। হ্যাঁ, অ্যালিগেশনে করার পর যে রেশিওটা পাবে, অলওয়েজ বেস ভ্যালু রেশিও পাও, অলওয়েজ বেস ভ্যালু রেশিও পাও। যদি আমি প্রফিট আর লসের, যদি ধরে নাও প্রফিটের অ্যালিগেশন করছি, তাহলে কার আমি রেশিও পাবো? কস্ট প্রাইসের, কারণ প্রফিট কার উপর ডিপেন্ড করে? মানে নিচে কস্ট প্রাইস থাকে। ক্লিয়ার? চলো, আচ্ছা যদি দুটো ইন্টারেস্টের এ করা হয়, ধরুন দুটো সিম্পল ইন্টারেস্টের অ্যালিগেশন করা হয়েছে, তাহলে এ রেশিও কার পাবো? প্রিন্সিপালের পাবো। ক্লিয়ার? কারণ রেশিও তো পার
ইন্টারেস্ট কার উপর ডিপেন্ড করে? প্রিন্সিপালের উপর। স্যার এটা কি কথা বলেন, দুটো ইন্টারেস্ট মাল্টিপল করলে কি পাওয়া যায়? বুঝলাম না, বলো। কথা বলেন কি মাল্টিপল করলে প্রিন্সিপাল পাওয়া যায়? ওই তো ইন্টারেস্ট, ইন্টারেস্ট কার উপর ডিপেন্ড করে? ইন্টারেস্ট মানে কি? মানে পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট কার উপর ডিপেন্ড করে? ইন্টারেস্ট, টোটাল ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল, তাই তো? তাহলে আমি অ্যালিগেশন যদি কোনো কারণে দুটো সিম্পল ইন্টারেস্টের বা দুটো কম্পাউন্ড ইন্টারেস্টের যদি কোনো কারণে অ্যালিগেশন করো, তাহলে তুমি রেশিওটা কার পাবে? প্রিন্সিপালের পাবে। অলওয়েজ বেস ভ্যালুর রেশিও পাও অ্যালিগেশনে। চলো, নাইন। The radius of the circumcircle of an equilateral triangle of √3 unit side, তোমাকে এটা বলেছে। ওটাই আসছে, ওটা আসছে, ওটা বোঝাচ্ছে। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে হলো সমবাহু ত্রিভুজ, তিনটা বাহু সমান। সার্কাম সার্কেল মানে হলো এর বাইরে, বাইরে যেটা সেটাকে বলা হয় সার্কাম সার্কেল, ভেতরেরটাকে বলা হয় ইন সার্কেল। দেখো, দেখতে পাচ্ছ, এটা হলো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের বাইরেটা হলো সার্কাম সার্কেল। তাহলে তোমাকে চেয়েছে ওই সার্কাম সার্কেলের রেডিয়াস চেয়েছে। রেডিয়াস মানে কি? কোন একটা জায়গায় সার্কাম সার্কেল তৈরি হয়, তারপর রেডিয়াস, মানে এখানে যদি সার্কাম সার্কেলের সেন্টার হয়, সেন্টার যদি এখানে হয়, তাহলে এটা বা এটা বা এটা বা এটা। রেডিয়াস মানে কি? ইয়ে থেকে, বৃত্তের কেন্দ্র থেকে পরিসীমাতে যে লম্ব সেটাকে বলা হয় কি? লম্ব দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। তোমাকে এটাই চেয়েছে। সার্কাম সার্কেল কি করে তৈরি হয়? না, এদের এই বাহুগুলোকে অর্ধেক যদি করা হয়, বাহুগুলোকে যদি অর্ধেক করা হয়, এটাকেও যদি অর্ধেক করো, এটাকেও যদি অর্ধেক করো, যে জায়গায় পয়েন্ট, তিনটে জায়গায় পয়েন্ট মিট করবে, সেটা হয় তার সেন্টার। মনে থাকবে, সার্কাম সার্কেল তৈরি হয় বাহুগুলোকে পারপেন্ডিকুলারলি, মানে দুভাগে ভাগ করলে, সমদ্বিখণ্ড করলে, পড়েছো তোমরা 8-9-এ, সমদ্বিখণ্ড করলে তিনটে সমদ্বিখণ্ডক যেই জায়গায় মিট করে সেটা হলো তাদের সার্কেল হবে। সেটা সেইখানে পেন বসিয়ে, কাটা কম্পাস বসিয়ে এইখানটা মাপ নিয়ে এটাকে কি করা হয়? ঘুরিয়ে দেওয়া হয় পুরোটা। সেটা হলো সার্কাম সার্কেল। ক্লিয়ার করতে পারলাম? তাহলে এটার ফর্মুলা আছে ডিরেক্টলি, এখন প্রুভ করাতে গেলে অনেক সময় লাগবে। এটা ফর্মুলা আছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। ফর্মুলা হলো কি? সার্কাম সার্কেলের যে রেডিয়াস, এই যে রেডিয়াস সার্কাম সার্কেলের রেডিয়াসকে আর দিয়ে ডিনোট করা হয়, বড় হাতে আর দিয়ে। ইন সার্কেল হলে ছোট হাতে আর দিয়ে ডিনোট করা হয়। এই আর সমান a/√3। a/√3। এ মানে হলো সাইড, এ মানে হলো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের তিনটা বাহু তো সমান হবে, তাহলে a বাই সাইড। ক্লিয়ার? তাহলে বলো, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সাইড কত আছে? √3 বাই √3, তাহলে 1। আচ্ছা, কোনো কারণে, সাপোজ কোনো কারণে যদি এটা ইকুইলেটারাল না বলে অন্য কিছু বলতো, তাহলে এটার ফর্মুলা হতো কি? আর ইকুয়াল টু ABC/4 ডেল্টা। ডেল্টা মানে হলো এরিয়া। বলো, অন্য কিছু বলতে তোমাকে ইকুইলেটারাল বলেছে, তোমাকে তিনটে বাহু তিন রকম দিত। একটা ত্রিভুজ ধরে নাও 3 সেমি, 4 সেমি, 5 সেমি, 5 সেমি, 8 সেমি, 9 সেমি, যে ত্রিভুজ তৈরি হয়েছে, এর সার্কাম সার্কেল রেডিয়াস কত? আনসার হবে কোথায়? ABC/4 ডেল্টা। ডেল্টা মানে হলো এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এখান থেকে প্রমাণ করবো, এইটুকু থেকে প্রমাণ করে দিচ্ছি আমি। এটা প্রমাণ করছি না আমি, এইটুকু থেকে দেখো এটা কি করে আসছে, এইটুকু প্রমাণ করছি। দেখো, ABC মানে কি? এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তিনটে বাহু তো সমান এখানে, তাই না? তাহলে এখানে কি হবে এটা বলো? তিনটে বাহু সমান, তার মানে কত হচ্ছে এটা? এই তিনটে গুণ করলে 3√3 হচ্ছে। আচ্ছা, ওখানে মান বসিয়ে দিয়েছো, ঠিক আছে, তাই করো। এই মানটা বসাও, কত হচ্ছে? আগে আমি ফর্মুলাটা প্রুভ করছি, তারপর দিয়ে যাচ্ছে। তাহলে কত হবে? তিনটে আমি এ ধরে নিলাম, তাহলে কত হলো এটা? a কিউব হবে, তাই তো? তিনটে তো এ সমান বাহু,
বাই 4। বলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু a স্কোয়ার। a স্কোয়ার মানে বাহু স্কোয়ার। ক্লিয়ার? বেশ, এখানে বসো 4 ইন্টু এটা মানে কত? √3/4 ইন্টু a স্কোয়ার। দেখো এ 4 কাটলো, দুটো এ কাটলো, দাও a/√3 প্রমাণ হলো। ক্লিয়ার হয়েছে? তাহলে তোমাকে যদি যে কোনো ট্রায়াঙ্গেল বলে, সার্কেল যদি জিজ্ঞেস করে, তাহলে কোনো ফর্মুলা যদি তোমার মনেও না থাকে, এগুলো তো স্ট্যান্ডার্ড, আস্তে আস্তে মনে রাখতে হবে এগুলো। ধরুন তিন রকমের বিষমবাহু ত্রিভুজ, মানে যার তিনটে বাহু আলাদা আলাদা, তাহলে কি করবো আমি? সার্কেলের রেডিয়াস মানে ABC/4 ডেল্টা। ডেল্টা মানে হলো এরিয়া। হয়েছে সবার লেখা? আরো ভেতর থেকে কোশ্চেন করা যায়, কোশ্চেন করলে করতে পারতো ওরা, কিন্তু এগুলো হলো এই অ্যাডভান্সের পাতি জিনিস এগুলো। দেখো তোমার ফর্মুলা যদি মনে থাকে তাহলে বেস্ট আনসার। একদমই তাই, চোখে যারা যারা জানে তারা চোখে দেখলে আনসার হবে, যারা জানা না তারা সারাদিন ধরে মাথা ফাটালে ওখানে আনসার হবে না। হ্যাঁ, চলো এইগুলো পিএসসি পরীক্ষা তো দিচ্ছে, একটা দুটো করে ভরে দিচ্ছে এখন। এর ওখানে তো গেমটা না, বাকিগুলো তো সবাই করে নেবে, এটা করতে পারলে যে তোমার লাভ হয়ে যাবে। বলো √2 প্লাস √x ইকুয়াল টু √3, দেন দ্য ভ্যালু অফ x ইজ ইকুয়াল টু। তাহলে x এর ভ্যালু চাইছে, তাহলে x বাদ দিয়ে সবকে ওইদিকে নিয়ে চলে গেলাম। তাহলে √x ইকুয়াল টু কি হবে? √3 মাইনাস √2। তাহলে স্কোয়ার যদি করে দিই বোথ সাইড, তাহলে এটা কত হয়ে যাবে? x হয়ে যাবে। আচ্ছা, এটা ফর্মুলা করবে না, এরপরে ভালো মতো শুনে রাখো, এটা ডিরেক্টলি মুখে মুখে করতে পারবে। কি করবে বলো? a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি গো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। দেখো স্কোয়ার পার্টগুলো কি অলওয়েজ যোগ হচ্ছে, হচ্ছে তো। তাহলে এরকম রুটওয়ালাদের যদি থাকে তাহলে ডিরেক্টলি আমরা করবো কি? √3 স্কোয়ার প্লাস √2 স্কোয়ার। তাহলে কত হবে? 3 আর 2 5 মাইনাস 2 ইন্টু এটা, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস দিলাম, 2 ইন্টু এটা, তাহলে √3 আর √2 গুণ করলে কত হয়? √6। তাহলে 2√6। তো বেশ, অঙ্ক শেষ, একবারে করলাম। তাহলে প্লিজ বলুন হ্যাঁ, কোনটা বলো? এই অঙ্কটা বুঝতে পারি না আমি একটু আচ্ছা, a মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। প্লাস থাকলে সবগুলোই প্লাস, মাইনাস থাকলে 2ab এর ওখানে শুধু একটা মাইনাস হয়। ক্লিয়ার? তাহলে আমি কি জিনিস অবজার্ভ করলাম? অবজার্ভ এটাই করলাম যে এই ফর্মুলাতে যখনই আসছে হোল স্কোয়ারের ফর্মুলা আসছে তখন স্কোয়ার পার্টিগুলো কি হচ্ছে? যোগ হচ্ছে। স্কোয়ার পার্টিগুলো যোগ হচ্ছে, হচ্ছে না? তাহলে আমাকে এটা যদি বলে এরকম টাইপের যে কোনো কোশ্চেন তোমাকে দিতে পারে, এই √3 মাইনাস √2 আছে, এরকম তোমাকে রুটের বেলাতে অনেক কিছু দিতে পারে। তাহলে আমি কি করব? এটা স্কোয়ার আর এটা স্কোয়ার যোগ করে দেবো। তাহলে √3 স্কোয়ার 3, 2 এর স্কোয়ার 2, 3 আর 2 5 লিখে ফেললাম। মিডিলে মাইনাস আছে তাই মাইনাস চিহ্ন দিলাম। 2 ইন্টু ab, তাহলে 2 লিখে দিলাম, এটা আর এটা গুণ করে দিলাম। √3 আর √2 গুণ করলে হয় √6। বেশ আনসার। তাহলে 5 মাইনাস 2√6। এটা এখানে পেন পেপার লাগানো দরকার ছিল না, ওখান থেকে দেখে আনসার হতো। ওইটুকু যদি জানতে, পেন পেপার লাগানো উচিত ছিল না, ওখান থেকে দেখে আনসার হতো। এটা দেখো এখান থেকে গেলে পরে গেলে কত হবে? √3 মাইনাস √2 হবে। স্কোয়ার তো করবো, তার মানে 3 আর 2 5 মাইনাস 2√6। আনসার শেষ। 5, হ্যাঁ সেটা করতে পারো। চলো পরেরটা। এইটা ভালো প্রশ্ন ছিল, বলো কার কার হয়েছে আনসার শুনে। স্ট্যাটিস্টিক্সের এগুলো মিন মানে সবাই জানো, এখনই বললাম কি? অ্যাভারেজ। এই জিনিসগুলো লিখে নাও। মিডিয়ান, মিডিয়ান মান আসছে। মিডিয়ান মানে হলো যদি তুমি ছোট থেকে বড় আকারে যদি সাজাও ক্রমানুসারে, মিডিলে যে নাম্বারটা পড়বে সেটা হলো মিডিয়ান। ছোট থেকে বড় বাংলাতে লিখে দিছি, যাও অ্যাসেন্ডিং অর্ডার লিখতে পারো, ছোট থেকে বড় সাজিয়ে। ছোট থেকে বড় সাজানো হলো,
ছোট থেকে বড় সাজানোর পর কি হবে, যেটা মিডিলে থাকবে, যেটা মিডিল থাকবে, যদি ফর্মুলা করে ফর্মুলা চাপ হয়ে যাবে, মিডিলে যেটা থাকবে। তাহলে আমাকে বলো, যদি 5টা সংখ্যা থাকে, 5টা তোমাকে ডাটা দিয়েছে, এর মিডিয়ান বের করতে বলে, তাহলে মিডিলে একটাতে সংখ্যা থাকবে। এবার ধরো 6টা সংখ্যা আছে, তখন মিডিলে তো কাউকে পাবে না, তাহলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। ক্লিয়ার হলো? তাহলে এটা হলো মিডিলটা। আর মোড একদম মোস্ট ফ্রিকুয়েন্টলি, যেটা সব একটা ডাটাতে ধরো এরকম লেখা আছে 4 6 6 7 9, এখানকার মোডকে 6, সব থেকে বেশিবার রিপিট যেটা হচ্ছে সেটা হলো মোড। তাহলে মোস্ট রিপিটেড, মোস্ট রিপিটেড। তাহলে 3টে জিনিস লিখে নাও, এই 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট। এটা লিখে নাও, মিন মানে হলো অ্যাভারেজ, মিডিয়ান আর মিনের মধ্যে পার্থক্য বুঝতে পারলে, ছোট থেকে বড় সাজাবো, সাজিয়ে মিডিলে যে নম্বরটা থাকবে সেটা হলো মিডিয়ান, মোড হলো যেটা মোস্ট রিপিটেড সেটা হলো মোড, ব্যাস। আর কিচ্ছু না এখানে। আমি ফর্মুলা লিখালাম না, এটা ফর্মুলা কিন্তু আছে, এগুলো ফর্মুলা আছে, ফর্মুলাতে মাথা খারাপ করে লাভ নাই। তাহলে এবার আমি অঙ্কে আসছি। অঙ্কে দেখো, আমাকে চেয়েছে কি মিডিয়ান আর মোড, মিন তো চাইনি, তাহলে মিডিয়ান ছোট থেকে বড় আকারে সাজাই, 7 9 12 12 13, আচ্ছা 12 আছে এখানে, তো এটাকে আমি সাজাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখানে আমি সাজিয়ে নিচ্ছি 7 9 12 12 13 12 14 14 14 15 16 17, এটুকু সবগুলো ঠিকঠাক আছে, তাই না? আচ্ছা 13 আগে যাবে। চলো লিখে নিচ্ছি, চলো লিখবো লিখে নি, দেখছি। এটাকে 12 করে দিচ্ছি, ওটাকে 13 করছি, সবগুলো আবার কাটা যাবে, ছাড়ো লিখে দিই, যতক্ষণ ঝামেলা হবে তো সবগুলো লিখে দিই। এটা লেখা হয়েছে, এটা মিশাচ্ছি, হ্যাঁ এটা লেখা হয়েছে তো সবার, ব্যাস এটা মিশিয়ে দিলাম। সাজাও, কি কি আছে তোমরা বলো। 7 9 12 12, আবার কত আসছে, 3টে 12 পেলাম, 1 2 3 4, 3টে 12, আর 12 আছে গো, আর 12 নাই, বেশ। তারপর কি আছে, 13 13, দুখানা 13 আছে, দুখানা 13 আছে। তারপরে কি 1 2 3 4, চারখানা 14, 1 2 3 চারখানা 14, 15 16 17, এগুলো সব সেমই আছে। 18 3টে আছে, হ্যাঁ 1 2 3, একটা 19 আর একটাই 20, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা 20 দুখানা আছে। দেখো কটা আছে দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা ডাটা আছে তো, ডাটা 20টা আছে তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, ব্যাস আমি ঠিকঠাকই লিখেছি। এবার চলো তোমাকে এখনই শিখালাম মিডিয়ান মানে কি, যেটা মিডিলে আছে, তাহলে মিডিয়ান তো 20টা আছে, তাহলে কত কত নম্বর হবে, 10 আর 11 নম্বর হবে। 10th প্লেসে যে থাকবে আর 11th প্লেসে যে থাকবে, কারণ 20টা আছে মিডিলটা কেউ নাই, তাহলে 10th প্লেসে যে থাকবে আর 11th প্লেসে যে থাকবে। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 9 আর 10 আর 11, তাহলে 14 প্লাস 14 বাই 2, মানে মিডিয়ান কত পেয়ে গেলাম, 14, মিডিয়ান পেয়ে গেলাম 14। বেশ, মোড মানে সবচেয়ে বেশি কে ইউজ হয়েছে দেখো, 14 4বার ইউজ হয়েছে, 14 হলো মোড, মোডও হলো 14, মিডিয়ানও হলো 14, তাহলে 14 থেকে 14 বাদ দিলে কত, 2 × 14 মানে 28, 28 থেকে 14 বাদ দিলে 14, আনসার, অঙ্ক শেষ। শুধু তুমি মিডিয়ান কি জিনিস, মোড কি জিনিস জানা থাকলে আনসার হয়ে যেত, কিচ্ছু ছিল না অঙ্কে। এই তো বলে দিলাম, আজকে ক্লিয়ার হয়ে গেল। না 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 না, তা করলে হবে না, মাইনাসই তো আছে, তাহলে কত, 14 2 28, 28 থেকে 14 বাদ দিলে কত হয়, 14ই তো হয়। না 2টা তো ব্র্যাকেটের বাইরে নাই, 2 × মিডিয়ান আছে। তাহলে এরপরে তোমাকে এক গাদা ডাটা দিয়ে দেয়, বলো ওটা অন্য জিনিস, রিজনিং এগুলো থাকে, ওটা অন্য জিনিস, ওখানে তোমাকে বলে দেবে। হ্যাঁ এটা তো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আমি তুলেছি এটা, হ্যাঁ আছে, সিজিএলও থাকে, এগুলো তোমাদের বিসিএস ও বিসিএস মেন্সেও একটা না দুটো কোশ্চেন প্রিভিয়াস ইয়ার আমি দেখেছি এই কোশ্চেন দিয়েছে,
ওই তো মিন মিডিয়ান মোড জিনিস তিনটে তোমাকে বলে দিলাম। মিন মানে অ্যাভারেজ, মিনের জায়গায় অ্যাভারেজ ইউজ করতে পারে। মিডিয়ান মানে হলো যেটা মিডিলে থাকবে, অ্যাভারেজ না, যেটা মিডিলে থাকবে, ডাটাগুলোকে সাজাবে, যেটা মিডিলে থাকবে সেটা হলো মিডিয়ান। আর মোড হলো যেটা সবথেকে বেশিবার রিপিট হবে, ব্যাস। চলো এবার বলো, এগুলো ধরো তোমার শিফটে পড়েছে, এসে এগুলো করছো, মাথা ফাটাতে ইচ্ছে করবে না নিজের? এটা বলো দেখি, তোমাকে এখান থেকে কি চেয়েছে? এক্স এর মান, এখানে 1 দিয়েছে, ফালতু দিয়েছে না 1, স্কোয়ার করে দিলে কত হবে বলো? 19 মাইনাস এক্স রুট 12 হবে না? হবে না? তাহলে এটা বলো একবার স্কোয়ার করবো কত হবে? 4 আর 3 7 মাইনাস 2 রুট 12 দাও, একবার করলাম। আসছে, আমি তো স্কোয়ার করলাম, তাহলে নিচে তো 1 আছে, কোনো তো ভ্যালু নেই। স্কোয়ার করলে কত হবে? 19 মাইনাস এক্স রুট 2 তো হবে, এখানে এই উপরের রুটটা তো উড়ে গেল, স্কোয়ার করলে তো এই রুটটা উড়ে গেল। হ্যাঁ, আর এটা যদি স্কোয়ার করো তাহলে এখন একটু আগে শিখালাম, কি করলাম? এটা প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, 4 আর 3 7 মাইনাস 2 রুট 12, ব্যাস। এখান থেকে তুমি সলভ করো, কি চেয়েছে? এক্স এর মান চেয়েছে, এক্স এর মান বের করো। এখান থেকে আমি এটা এগুলোকে সবগুলোকে এদিকে নিয়ে চলে আসছি, একে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 19 থেকে 7 বাদ, তাই তো? এটা এদিকে আসলে 19 থেকে 7 বাদ, 12 মাইনাস 2 রুট 12 সমান এক্স রুট 12 প্লাস, তাই তো? ব্যাস। তাহলে রুট 12 তো কমন আছে সবগুলো থেকে, এটা রুট 12 কমন গেলে কত হচ্ছে? এটা রুট 12 প্লাস 2 সমান এক্স ইন্টু রুট 12, রুট 12 কেটে গেল। এটা এটা যদি না থাকে তাহলে 12কে কি লেখা যায়? 2 রুট 3 লেখা যায়, ব্যাস। 2 রুট 3 প্লাস 2 এরকম থাকতে পারে, যেরকম আছে দেখো, কোনটা কীরকম দেওয়া আছে, অপশান দেখো, এটাই দেওয়া আছে, এক্স এর মানে টার্মস। কিছু না, স্কোয়ার করে দিলাম। 12কে 2 রুট 3 লিখে না, 2 বাইরে বের করলাম, তার রুটের ভেতরে গেলে কি হবে? স্কোয়ার হয়ে যাবে, 4 হবে। হ্যাঁ, তাহলে স্কোয়ার করলে তো তাহলে রুটটা পুরোটার পথে উঠে যাবে, শুধু উপরের রুটটা উঠবে, তো তাই তো লিখলাম, উপরের রুটটাই তো উড়িয়ে লিখলাম, এই রুটটা তো উঠে যাবে, উপরের রুটটা, রুটটাই তো লিখলাম আমি। না না না, এখানে 12 মানে কি? আচ্ছা বলো, 6 মানে কি? রুট 6 ইন্টু রুট 6 গুণ করলে তো 6 আসে, তাহলে 12কে যে রুট 12 আমি নিলাম, এখানে রুট 12 আছে দেখলাম, এখানে 12 আছে, 12 মানে কি? রুট 12 ইন্টু রুট 12, তাহলে একটা রুট 12 বের করে নিলাম, তাহলে এটা কি পড়ে থাকলো? একটা রুট 12 পড়ে থাকলো, প্লাস এই রুট 12টা বেরিয়ে গেছে, 2 পড়ে থাকলো, এখানে রুট 12 আছে, রুট 12 কেটে গেল, অপশন অনুযায়ী দেখতে দেখছে, ব্যাস। তাহলে দেখতে পারো তুমি স্কোয়ার করে লিখাতে কত ফাস্ট হচ্ছে এই লেখাটা, এটা যদি এরকম করে লিখতে পারো তাহলে তাড়াতাড়ি আনসার হবে। হয়েছে? চলো পরেরটা। এটা বলো কত আনসার? 20 হচ্ছে, কার সি বললে? হ্যাঁ, চলো দেখি। এ একটা কাজ 20 দিনে করছে, বি একা একটা কাজ 30 দিনে করছে। ডিউ টু সাম ওয়ার্ক, অন্য কাজের জন্য এ কে 5 দিন আগে বেরোতে হচ্ছে, সেই 5 দিন একা কে করছে? বি। তাহলে আমি এ আর বি এর এফিসিয়েন্সি বের করবো। এ কত দিনে করে? 20 দিনে। বি করে 30 দিনে, তাহলে দুজনে এলসিএম 60, তাহলে এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 2। এবার বলো বি লাস্ট 5 দিন একাই কাজ করেছে, তাহলে লাস্ট 5 দিন কাজ যদি করে তাহলে কত ইউনিট কাজ করেছে? 10 ইউনিট, তাহলে 10 ইউনিট এখান থেকে মাইনাস করলাম, তাহলে 50 ইউনিট। এই 50 ইউনিট নিশ্চয়ই এ আর বি একসঙ্গে করেছে, তাহলে 50 ইউনিট কাজ করবে এ আর বি একসঙ্গে, কত? 3 আর 2 5, মানে 10 দিনে। তোমাকে জিজ্ঞেস করেছে যে কত দিনে কাজ কমপ্লিট হয়েছে, যদি বলতো এ আর বি কতদিন কাজ করেছে তাহলে আনসার 10 হতো, তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে টোটাল টাইম টু কমপ্লিট দ্য ওয়ার্ক, তাহলে 10 দিন তো এ আর বি নিজে করেছে, আর বি 5 দিন আলাদা করেছে, তাহলে আনসার 15 ডেজ। বি একা 5 দিন করলো, আর এ আর বি মিলে দুজন মিলে 10 দিন করেছে, তাহলে 15 দিন। এটা তো 10 ইউনিট কাজ, এটা ওয়ার্ক। পরেরটা যাই। ফোরটিন, আনসার বলো।
an article was sold at a gain of 12%. Had it been sold for rupees 33 more, the gain would have been এত। তাহলে বলো কস্ট প্রাইস তো চেঞ্জ হচ্ছে না, টাকা বাড়াচ্ছ সেই জন্য কি হচ্ছে তোমার পার্সেন্টেজও বাড়ছে। তার মানে কি কস্ট প্রাইসের 2% মানে তো এটার মানে তো 33ই তো। তাহলে এটা 100% মান কত? কি চেয়েছে কস্ট প্রাইস? 50 গুণ। 50 গুণ করলে কোনটা হয়? 1600। এর সঙ্গে 50 গুণ, এর সঙ্গে 50 গুণ, তাহলে 5 33 160 165 আর এটা 0। বাস অঙ্ক শেষ। পরেরটা যাই। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি হ্যাঁ না, ঠিক আছে। নেক্সট বলো, এটা সলভ করতে বলেছে, এটা বড় করলাম। হ্যাঁ তাহলে বলো কি হবে? এটা 2 আর 2 কেটে গেল, বদমাস অনুযায়ী হবে। 2 আর 2 কাটলো, তো এটা এখানে 1 এর 3 পড়ে থাকলো। বেশ, আচ্ছা এখানে এটা গুণ হলে কত হবে? মুখোমুখি করছে একবারেই, এটা গুণ করলে কত হবে? এটা গুণের কাজ আগে হবে তাই না ব্র্যাকেটে। তাহলে 1 এর 6 আর এখানে 5 এর 6, 1 এর 6 আর 5 এর 6 যোগ করলে কত হয়? 6/6 মানে এটা 1, এ পুরোটা হলো 1, কোনো ভ্যালু নেই। ক্লিয়ার? বেশ, 3 এর 4 ইন্টু 4 এর 21, তাহলে 4 4 কাটলো, 3 3 3 7 21, তাহলে এটা কত পড়ে থাকলো? 1 এর 3 মাইনাস 1 এর 7, 21 যদি হয় লসাগু তাহলে কত হবে? 7 - 3 - 4। অঙ্ক শেষ। চলো পরেরটা যাই। এটা সহজ ছিল, ছোটবেলায় করেছে এটা। এটা বলো, তোমাকে বলেছে এখানে যে এবিসি ইজ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। এবিসি হলো সমবাহু ত্রিভুজ, এবিসি হলো সমবাহু ত্রিভুজ। বেশ, সমবাহু ত্রিভুজ আঁকলাম। ওকে, বেশ, এবার তোমাকে বলেছে আচ্ছা এবিসি সমবাহু ত্রিভুজ, এ বি সি হলো সমবাহু ত্রিভুজ। বেশ, তোমাকে বলছে পি কিউ অ্যান্ড আর দ্য মিড পয়েন্টস অফ দ্য সাইড এ বি বি সি এ সি। তাহলে এ বির মিড পয়েন্ট কে? পি। বিসির মিড পয়েন্ট কে? কিউ। এসির মিড পয়েন্ট কে? আর। তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে, দেখো মনে হয় ভেতরের ত্রিভুজটা জিজ্ঞেস করবে এখান থেকে, তাই তো করেছে নাকি? জিজ্ঞেস করেছে দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল পি কিউ আর, মানে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া তোমার কাছে জিজ্ঞেস করেছে। এই ট্রায়াঙ্গেলটার এরিয়া জিজ্ঞেস করেছে। তাহলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের মিড পয়েন্ট দিয়ে যদি এটা হয়, মাথায় ঢুকিয়ে রাখো সবগুলো ইকুয়াল হারে হয়, 1 ইউনিট 1 ইউনিট 1 ইউনিট। যদি টোটাল ত্রিভুজের রেশিও অনুযায়ী যদি এটা করি তাহলে কি হবে? 1:4। টোটালটা কত দেখো? 1 2 3 4, ওটা হয় 1 ইউনিট। ওকে, তাহলে এখানে বুঝবে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ যে কোনো একটা লিখতে পারে, এপি কিউ বলতে পারতো, এপি আর বলতে পারতো, বিপি কিউ বলতে পারতো, আর কিউ সি বলতে পারতো, পি কিউ আর 4:1, 4/1। ব্যাস, আর কিছু ছিল না। এবার তোমাকে বলেছে এটা হলো, এটা মিড পয়েন্ট থিওরাম থেকে এটা আসে, এটা মিড পয়েন্ট থিওরাম থেকে আসে। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে 3টে বাহু সমান, প্রত্যেকটার মিড পয়েন্ট থেকে যদি করি তাহলে প্রত্যেকটা মিড পয়েন্ট থেকে করেছি। ভালো মতো শোনো এবার, এটা মিড পয়েন্ট মানে কি? পুরো ত্রিভুজটার এই বাহুটা, এই বাহুটা আর এই বাহুটা তিনটেই সমান ইকুয়াল। আচ্ছা, এটার মিডল পয়েন্ট দিয়েছি মানে এটার যা দৈর্ঘ্য এটার তার দৈর্ঘ্য। সেম ভাবে আমি বলতে পারি এটারও যদি মিডল পয়েন্ট হয় তাহলে এটার দৈর্ঘ্য যা এটার দৈর্ঘ্য তো তাই। বেশ, সেম ভাবে এটার দৈর্ঘ্য তাই, সবগুলোই সমান। সবগুলো যদি সমান হয় তাহলে এটার সঙ্গে এটাও সমান হয়ে যায় সিমিলারিটি রুলস থেকে।
সেম ভাবে এখান থেকে এটাও সমান হয়ে যায়, এখান থেকে এটাও সমান হয়ে যায়, সবগুলোই সমান হয়ে যায়। সো এই যে ছোট ছোট ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ সবগুলো ইকুয়াল হারে ভাগ হয়ে যায় ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। ওকে, তাহলে বড় ত্রিভুজটা যদি 4 ইউনিট হয় 1 2 3 4, তাহলে ছোট ত্রিভুজ যে কোনো একটা ত্রিভুজ তোমাকে জিজ্ঞেস করতে পারতো এখান থেকে, বা তোমাকে এই দুটো জিজ্ঞেস করতে পারতো যোগ করে। বোঝা গেছে? তোমাকে এরকম জিজ্ঞেস করতো পি কিউ সি আর এর ক্ষেত্রফল কত, যে কোনো তোমাকে জিজ্ঞেস করতে পারতো কি 2 তো তখন। তাহলে তোমাকে এটা জিজ্ঞেস করেছে, এবার তোমাকে বলেছে কি লেন্থ অফ দ্য সাইড অফ দ্য বড় ট্রায়াঙ্গেলে কত 4, তাহলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের বড় সাইডগুলো হলো 4, তাহলে ক্ষেত্রফল কত ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল একটু আগে বললাম √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে 4 স্কোয়ার। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল তো একটু আগে তাই বললাম √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে একটা 4 কাটলো, তাহলে কত হবে এটা 4√3 হলো কত কোনটার মান এবিসির মান, তাহলে 4 এর মান হলো 4√3, তাহলে এটার মান কত কত √3, এটার সঙ্গে এটা √3 গুণ করলে তো আসে, ব্যাস √3 আনসার। এটা হলো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। দেখো অ্যাডভান্সের 3টে ত্রিভুজকে খুব ইজ্জত দেওয়া হয়, রাইট অ্যাঙ্গেল, ইকুইলেটারাল আর আইসোসেলেস, এই 3খানা ত্রিভুজকে দেওয়া হয়। সে তুমি করতে পারো, হ্যাঁ অবশ্যই আসবে। এটা যদি 2 হয়, এটা 2 হয়, এটা 2, তাহলে এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তাহলে √3/4 ইন্টু 2 স্কোয়ার, তাহলে 2 কেটে গেল √3 তে বেরোলো। এটা ফর্মুলা √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বড় ট্রায়াঙ্গেলের যদি বাহু এ হয়, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া সূত্র মুখস্থ করে রাখো √3/4 ইন্টু এ স্কোয়ার। এ হলো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সাইড, 3টে সাইডই সমান। এটা চলো 2 ইন্টু হাইট √3/2 ইন্টু এ, যদি হাইট বলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের, ও যেহেতু বললো এটা লিখে রাখো, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের হাইট যদি বলে তাহলে √3/2 ইন্টু এ, ওখানে স্কোয়ারও হবে না, এখানে 4ও হবে না যদি হাইট বলে কোনো কারণে। বাহু তুমি জানো, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে বাহু তুমি জানো, তোমাকে যদি হাইট বের করতে বলে তাহলে √3/2 ইন্টু এ মানে বাহু, ব্যাস। পরেরটা যাই, ক্লিয়ার হচ্ছে সবার? চলো নেক্সট যাবো। সতেরো বলো। এখানে ভোটের ইলেকশনের অঙ্ক যারা দেখোনি, একবার কনসেপ্ট নেই, তার ইলেকশনের অঙ্ক দেখবে আমার প্লেলিস্ট তৈরি করা আছে, কনসেপ্ট প্লাস প্র্যাকটিস বলে একটা প্লেলিস্ট তৈরি করা আছে, ওখানে দেখবে ইলেকশন বেসড কোশ্চেনের সমস্ত কোশ্চেনগুলো আমি ওখানে দিয়ে রেখেছি, ওটা দেখে নেবে, আমার ইউটিউব চ্যানেলেই আছে দেখবে। এটা বলো, বলছে ইন অ্যান ইলেকশন দেয়ার আর অনলি 2 ক্যান্ডিডেটস, দুজন ইলেকশন করেছে, কন্টেস্ট করেছে। দ্য উইনিং ক্যান্ডিডেট গট 48% অফ দ্য টোটাল ভোট, টোটাল ভোট যা হয়েছে তার 48% পেয়েছে। অপোনেন্ট ক্যান্ডিডেটও 34% পেয়েছে টোটাল ভোটের, ভোট পেয়েছে কতটা সেটা বলে, তাহলে টোটাল ভোটের 34% মানেই তো ওটা দেওয়া আছে, আছে না নেই? টোটাল ভোটের 34% মানে তো 6800 ভোট পেয়েছে অপোনেন্ট টিম। বলেছে সাম অফ দ্য ভোটার্স আর ইনভ্যালিড, অবশ্যই ইনভ্যালিড হবে, কারণ 48 টোটাল ভোটে 48% পেয়েছে, এ পেয়েছে 38%, মাত্র 86% ভোট পড়েছে, তো বাকি 14% ভোট পড়েনি হিসেব মতো। তোমাকে জিজ্ঞেস করেছে উইনিং মার্জিন অফ দ্য ক্যান্ডিডেট হু ওন দ্য ইলেকশন অ্যান্ড দ্য নাম্বার অফ ইনভ্যালিড ভোটস। তাহলে এখানে দেখো 3টে 3600 আছে, 3খানা 3600 আছে, আমি যাবো না, কোনটাতে কাজ করব আমি, মার্জিনটাতে কাজ করব। মার্জিন দেখো 4খানা আলাদা আছে মার্জিন, একটা বের করে দিলাম, বাকি করতেই যাবো না। মার্জিন কত, টোটাল ভোটের 48%, টোটাল ভোটের 34%, ডিফারেন্সটাই তো মার্জিন, তাহলে কত 14%, তাহলে টোটাল ভোটের 34% মান দেওয়া আছে, তাহলে টোটাল ভোটের 40%টাই তো মার্জিন, ব্যাস। তাহলে এটা কত গুণ, 200 গুণ, তাহলে এটাও 200 গুণ, তাহলে কত হয়ে গেল 2800 ভোট। আমি বাকিটুকু সলভ করার সময় নেই, আনসার সি, সলভ করবো না বাকিটুকু। ইনভ্যালিড ভোট, তাহলে তোমাকে একটু আগে বললাম ইনভ্যালিড ভোট কত হবে, এগুলো দুটো ভ্যালিড ভোট, 8 4 12, সরি 8 4 12, সরি 86 বলেছিলাম তখন, 8 4 12, 4 3 7, 82%, 82% কি
ভ্যালিড ভোট, তাহলে বাকিটা ভোট পেয়েছিল, বাকি ভোটটা কি 18% ইনভ্যালিড। তাহলে 18% মান তুমি বের করে দেখবে 3600 পাবে। দেখো 200 গুণ করো, 3600 পেলে। তাহলে আমি এটা সলভ করতে যাবো না পরীক্ষা হলে, আমি এতটুকু দেখে আনসার করে দেবো, কারণ আমার অপশন আলাদা আছে। যদি কারো ইলেকশনের কোশ্চেন নিয়ে কনফিউশন থাকে, মার্জিন কি জিনিস, ভ্যালিড ভোট কি জিনিস, ইনভ্যালিড ভোট কি জিনিস, তারা অবশ্যই এই ভিডিওটা দেখে নেবে, আমার ভিডিও আপলোড করা আছে, সুন্দর করে এক্সপ্লেন করে রেখেছি আমি। চলো পরেরটা গেলাম। এটার আনসার বলতে হবে, আরে ছি ছি। The length of the longest pole that could be placed in a room dimension 10, 8, 6। এটা ধরো না 10, 8, 6। 10 মানে কি লম্বাই 10, 8 মানে প্রস্থে 8, 6 মানে হাইট। তা মানে সবচেয়ে বড় রড কোন থেকে কিভাবে রাখতে পারবে? এই কোণ থেকে এই কোণ বরাবর কি, তার থেকে একটা বড় রড হবে, ওই কোণ থেকে ওই কোণ বরাবর, এটা হবে সবচেয়ে বড় রড। ওই কোণ থেকে ওই কোণটা হবে সবচেয়ে বড় রড। তাহলে এটা সূত্র হলো ডায়াগোনাল, ওটা সূত্র হলো এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। মানে তোমাকে আলটিমেটলি এটাই জিজ্ঞেস করেছো, ডায়াগোনালি এ বের করতে বলেছে, ব্যাস করে নাও। কত? 10 স্কোয়ার মানে 100, 8 স্কোয়ার মানে 64, 6 স্কোয়ার মানে 36, তার রুট, তাহলে 200, এটা তাহলে কত হবে 10√2। এটা হলো ফর্মুলা। এটা হলো ডিরেক্ট ফর্মুলা। ওকে, যদি লম্বা রড প্লেস করার কথা বলে কোনো ঘরে, এটা কি দেওয়া ছিল, লেন্থ দেওয়া ছিল, এটা ব্রেথ দেওয়া ছিল, এটা হাইট দেওয়া ছিল, ডাজন্ট ম্যাটার কোনটা, তিনটে তো যোগ করেই করতে হবে, তাই না? নেক্সট, বলেছে 3 জন পার্সন ইনভেস্ট করেছে রেশিওতে। রেশিও এরকম হয়? রেশিও প্রথমে বলেছিলাম রেশিও দেখতে এরকম হবে না, ফ্র্যাকশনে থাকবে না, রেশিও আগে সোজা করো। তাহলে 3 জনের ইনভেস্টমেন্টের রেশিও কত হবে? এই রেশিও আছে পাকামো করে রেখেছে, আমরা সোজা করব। তাহলে কত? 12, 12 মানে কত? 6:4:3। তোমার কাছে চেয়েছে লার্জেস্ট শেয়ার, লার্জেস্ট শেয়ার কোনটা গো? 6। আনসার শুড বি মাল্টিপল অফ 3। এটা আনসার না, এটা আনসার না, দুটো অপশনের মধ্যে আনসার হবে। লার্জেস্ট শেয়ার তো এটাই হবে, 6। 6-এর মধ্যে কে ঢুকে আছে? 3। তাহলে আনসার শুড বি মাল্টিপল অফ 3। আমি এইটুকু দেখার পরে বলছি যে এই দুটো আনসার হবে না। 75 তো 3 দিয়ে ভাগ যায়, 72 3 দিয়ে ভাগ যায়, এই দুটো 8000 3 দিয়ে ভাগ যায় না, 7000 3 দিয়ে ভাগ যায় না, এই দুটো আনসার হবে না। বাকি দুটো এবার সলভ করবো। তোমাকে বলেছে টোটাল প্রফিট এত, তাহলে কত টোটাল প্রফিট? 6×4 = 10 আর 3 × 13। ইনভেস্টমেন্ট যেভাবে হয় সেই রেশিওতে প্রফিট পাই। তাহলে এটার মান দেওয়া আছে কত? 13, 12, 156, দুটো শূন্য। তোমার কাছে এটা চেয়েছে 6, 12। বোঝা গেল? এটা তো হয়েছিল আশা করি সবার, এটা সহজ ছিল। এটা যদি কোনো কারণে এটা দিয়ে দিত আমি অঙ্ক করতাম না, এটা যদি 7600 দিয়ে দিত আমি অঙ্কই করতাম না। ও দেখা, এটা দেখা মাত্র 7200 দাগিয়ে পরে অঙ্ক চলে যেতাম। বোঝা গেল? অপশনের খেলা। পরেরটা যাই। এটা বল। হ্যাঁ হ্যাঁ, সমান হয়। একটা প্যারালেলোগ্রাম আছে। প্যারালেলোগ্রাম মানে কি? হ্যাঁ, প্যারালেলোগ্রাম মানে সমান্তরিক। দুটো অপোজিট বাহু কি হয়? একে অপরের সমান্তরাল হবে, কিন্তু কোণগুলো 90 ডিগ্রি হয় না। কি হয়? দেখো প্যারালেলোগ্রাম কোথা থেকে তৈরি হয় মনে রাখো, আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্র, এটাকে ধরে একটু বেঁকিয়ে দাও, চেপে দাও, তাহলে এটা তৈরি হয়ে গেল। তাহলে আয়তক্ষেত্রে কি হয়? অপোজিট বাহুগুলো কি হয়? সমান্তরাল হয়। এইটার সঙ্গে এটা সমান্তরাল হয়, এটার সঙ্গে এটা সমান্তরাল হয়। প্যারালেলোগ্রামেরও প্রপার্টি হলো অপোজিট বাহুগুলো কি হবে? সমান্তরাল হবে। এটার সঙ্গে এটা সমান্তরাল। আচ্ছা, এটা একটু সরিয়ে রাখি, ছবি অন্যরকম ভাবে আঁকতে বলেছে ওরা। এটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল। আবার সেম ভাবে এটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল। তোমাকে বলেছে
ABCD প্যারালেলোগ্রাম BC কে এমন ভাবে বাড়ানো হয়েছে, তাহলে আমি এখানে লিখলাম ABCD। BC কে বাড়িয়েছে, কাকে? BC কে বাড়িয়েছে, এগুলো বোঝার। BC কে বাড়িয়েছে মানে এদিক বাড়িয়েছে, এদিক না, B থেকে C এর দিকে বাড়িয়েছে। ক্লিয়ার? তাহলে বেশ, তাহলে BC কে বাড়িয়েছে, BC কে বাড়াচ্ছি। যাই হোক, এরকমই দেখতে হবে। ঠিক আছে, ওখানে জায়গা হচ্ছে না, এরকমই করলাম। ওকে, BC কে বাড়ানো হয়েছে। BC কে এমনভাবে বাড়িয়েছে যাতে এই বাহুটা আর এই বাহুটা কি হয়? সমান হয়। দিয়ে তোমাকে কি করেছে দেখো, এটার সঙ্গে এটা কানেক্ট করেছে, করেছে, এটার সঙ্গে এটা কানেক্ট করেছে। যাই হোক, এটার সঙ্গে এটা কানেক্ট করেছে। এই বাহুটাকে কোথায় ইয়ে করেছে? এই জয়েন করেছে, এটাকে পি করেছে। দিয়ে তোমাকে জিজ্ঞেস করেছে যে এটার একটা কিছু একটা বলে দিয়েছে। আচ্ছা, দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABE ইজ ABE। আচ্ছা, এটা ই, এই যে ABE একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, পাচ্ছ না? এটার এরিয়াটা কত? শুনবে ভালো করে, এটা মিড পয়েন্ট থিওরাম থেকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করে। এটা মিড পয়েন্ট থিওরামের কোশ্চেন। এই এই ছবিটা এখন আঁকছি না, এটা তো আগেরটাই ছিল, আমি অন্য ছবি এঁকে দেখাচ্ছি। মিড পয়েন্ট থিওরামটা কি সেটা বুঝতে পারলে এটা বুঝতে পারবে, এটা ছাড়ো। যে কোনো ত্রিভুজ আমি বোঝানোর জন্য এরকম নিলাম। এটার মিড পয়েন্ট এটা, সাপোজ ABC ত্রিভুজ, ABC ত্রিভুজের মিড পয়েন্ট এটা, ধরো পি। ক্লিয়ার? এখান থেকে যদি এটার প্যারালালে যদি একটা আর একটা দাগ টানি এখান থেকে, প্যারালাল মানে কি? এ দুটো কোনোদিনই ছেদ করবে না। এটা কিউ আসছে, তাহলে এটার সঙ্গে এটা যদি প্যারালাল হয় তাহলে এটাও তার অটোমেটিকলি মিড পয়েন্ট হয়ে যায়। এটার মিড পয়েন্ট আমি জানি, এটার মিড পয়েন্ট আমাকে পি বলে দিয়েছে। এটার সঙ্গে যদি এটা প্যারালাল হয়ে যায় তাহলে এটাও এই বাহুটার মিড পয়েন্টই হয়ে যায়। ক্লিয়ার? বেশ, এটা যদি হয় তাহলে মিড পয়েন্ট থিওরাম এটা বলে, লিখে রাখো এটা, মিড পয়েন্ট থিওরাম এটা বলে যে পুরো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল কত? ABC, ট্রায়াঙ্গেল ABC আর ট্রায়াঙ্গেল যে কোনো একটা বলতে পারো, তাদের যে বাহুর রেশিও হয় 1:2 হয়। এটা যদি 2 হয় এটা হবে 1, বাহুর রেশিও মানে দ্বিগুণ হয় বাহু। তাহলে ক্ষেত্রফল কত হবে? স্কোয়ার করে দিলে তো হয়ে যায়, তাই না? তাহলে ক্ষেত্রফল হবে 4:1, আগের মতোই। ABC বাই যে কোনো একটা বলো, APQ সমান হয় 4/1। এটা এরিয়া, বাহু হবে 2/1, এরিয়া হবে এটা এরিয়া। মিড পয়েন্ট থিওরামের এটা। কোনো জায়গায় যদি দেখো যে এরকম মিডিল পয়েন্ট এরকম আছে, মিডিল পয়েন্ট থেকে দুটো সমান্তরাল তুমি যদি দেখতে পাও তাহলে পুরোটার যেটা এরিয়া হবে এটা হবে তার 1/। এখানে এরিয়া সূত্র মুখস্থ ভরতে হবে না, এটা মাথায়, এটা ভরো, এটা রেশিও হয়, এটা মাথায় ভরতে হবে। ওটা √3/4, ওটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। বোঝাতে পারলাম? এবার আমি এই জায়গায় আসবো। এটা যদি সবার ক্লিয়ার হয়ে থাকে, এটা এইটুকুই ছিল, এখান থেকে কোশ্চেনটা দেওয়া আছে। এবার দেখো তো ভালো করে দেখো, তোমাকে কি বলেছে? এটা যা এটাও তা, তার মানে কি এটা তো মিড পয়েন্ট? হ্যাঁ না? দেখো এটার সঙ্গে এটা সমান্তরাল না? সমান্তরাল নাই, প্যারালেলোগ্রামে তো তাই হয়, এটার সঙ্গে এটা সমান্তরাল, এটা সমান্তরাল কি হবে? এটা আর এটার মিড পয়েন্ট এটা অটোমেটিকলি হলো না? তাই তো বললাম, যদি মিড পয়েন্ট এটা হয় তাহলে আমি কি বললাম? পুরো ত্রিভুজ যদি 4 হয় তাহলে এটুকু কত হবে? 1। পুরো ত্রিভুজটা সোজা ছিল, এবার শুয়ে গেছে। পুরো ত্রিভুজ যদি 4 হয় তাহলে এটুকু কত হবে? 1। তাহলে পুরো ত্রিভুজ যদি 4 হয় তাহলে এটুকু 1, তার বাকিটুকু 3। এবার ভালো মতো শোনো,
এবার এখান থেকে আছে কংগ্রুয়েন্স। কংগ্রুয়েন্স মানে পুরো সবগুলোই সমান। ওকে, দেখো বিপ্রতীপ কোণ, এই কোণটার এই কোণটা কি হয়, সমান হয়। দেখো এটা কি আছে, এটা আর এটা কি প্যারালাল না প্যারালাল নাই, এটা আর এটা প্যারালাল না প্যারালাল নেই। প্যারালালে যদি একটা ভেদক আঁকো, এইভাবে ভেদকটা এঁকেছো সাপোজ, তাহলে এই কোণটার এই কোণটা সমান হয় না, হয় না? তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে সেম ভাবে দুটো কোণ যদি সমান হয়ে যায়, বাকি কোণ তো অটোমেটিকলি সমান হয়, হয় না? হয় না? তাহলে তিনটে কোণ যদি সমান হয়ে যায়, একটা দুটো ত্রিভুজে যদি তিনটে কোণ কোনোভাবে সমান তুমি পেয়ে যাও, মানে এটার যা এরিয়া হবে এটারও তাই এরিয়া হবে, তাহলে এটাও এক। তাহলে তোমাকে কি বলেছে দেখো, ত্রিভুজ এ বিই, ত্রিভুজ এ বিইর এরিয়া কত হয়েছে, এ বিই এরিয়া কত হয়েছে 4। প্যারালেলোগ্রামের সঙ্গে সম্পর্ক করতে বলেছে, সবগুলো ধর প্যারালেলোগ্রাম এবিসিডির এরিয়ার সঙ্গে গল্প বলেছে। তাই প্যারালেলোগ্রামের এরিয়া কত পেয়েছো, 3 আর একে 4, তাহলে কোনটা হবে? এটা ছিল প্রুফ। আগেটা যদি জানা থাকতো এটা দেখে আনসার করার মতো কোশ্চেন ছিল, শুধু মিড পয়েন্ট থিওরামটুকু জানা থাকলে। না, মিড পয়েন্ট থিওরাম জানা থাকবে, আর কংগ্রুয়েন্সি তো ছোট পাতি জিনিস না। এগুলোতে বেশি কাজ। চলো পরেরটা, জায়গা জমিতে আসল তুমি ইনকাম করে জায়গা জমিতে করবে। চলো পরেরটা, একুশ। এটা করাতে হবে, বলছে একটা লোক 1/2 ক্যাপিটাল 5% রেটে, 1/3 ক্যাপিটাল 8% রেটে এবং বাকিটা 10% রেটে রেখেছে। তাহলে হিজ টোটাল ইনকাম ফ্রম দ্য 3 ইনভেস্টমেন্ট ইজ এত, তাহলে টোটাল ইনভেস্টমেন্ট কত? টোটাল আমি কি ধরে নেবো, 2 আর 3 দেখতে পাচ্ছি, তাহলে 6 হলো টোটাল। তাহলে 1/2 মানে কত ইউনিট, 3 ইউনিট 5% হারে, তাহলে কত 15%। 15% ইন্টারেস্ট পাচ্ছ না যে টাকাটা রেখেছো তার। বেশ, 1/3 মানে 2 মানে 16%। আর কত পড়ে থাকলো, তাহলে এখানে 2 হয়ে গেল 8%। তাহলে 3 ইউনিট তুমি এখানে রাখলে, 2 ইউনিট এখানে রাখলে, তাহলে 1 ইউনিট পড়ে আছে 6 ইউনিটের মধ্যে। 1 ইউনিট কত 10, তাহলে কত পার্সেন্ট হলো 10। তাহলে যোগ করলে কত হচ্ছে, 16 5 21 41, 16 41% মান দেওয়া আছে কত 820। 6 মান না 600 মান, 600 মান। ইন্টারেস্ট ধরতে 600, এটা ইউনিট ধরেছি 6। আমি তাহলে নিজে 100% হবে, তাহলে 600 100% বের করতে হবে। কত গুণ, 20 গুণ। কোথায় আছে গো, অপশন বে। আগে আসবে, তাহলে আমি আরো 10 মিনিট আগে শুরু করতে পারবো, এরপরে টাইম কমবে, তোমাদের চাপ নেই। এটা করাতে হবে, এটা পাতি অঙ্ক। তোমাকে বলেছে, আচ্ছা দেখিয়ে দিচ্ছি, এ ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 12 ডেজ, 12 দিনে এ কমপ্লিট করতে পারে। আচ্ছা, বি ইজ 20% লেস এফিসিয়েন্ট দেন এ। আচ্ছা, এফিসিয়েন্সির সঙ্গে নম্বর অফ ডেজের কি গো, ইনভার্স রিলেশন। তাহলে বি ইজ, এই লাইনটাতে কি পাই আমরা, এই যে লাইনটা দেওয়া আছে, বি ইজ এফিসিয়েন্সি রেশিও পাচ্ছি। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও কত হবে, বি ইজ 20% লেস এফিসিয়েন্ট দেন এ। তাহলে বি এর 20% মানে 1/5, দেন এ আছে মানে এর মান 5 হলে বি হলো 4। তাহলে এফিসিয়েন্সি যদি এটা হয়, তাহলে ডে কত হবে 4 5। তাহলে এ করছে কত দিনে 4 এখানে দেওয়া আছে কত 12, তাহলে কত গুণ হবে 3 গুণ 15 ডেজ। টোটাল আর বের করার দরকার নেই।
চলো সিক্স এর পর আমি বলে দিয়েছিলাম নাম্বার সিস্টেমের ক্লাসে দেখে নেবে, আবার ওগুলো আপলোড করা আছে। সিক্স এর পর এনি পাওয়ার বসালে তার ইউনিট ডিজিট অলওয়েজ কি দেয়? সিক্স দেয়। ফাইভের পর পাওয়ার যাই বসাবো না কেন, যেই পাওয়ারই বসাও না কেন, ইউনিট ডিজিট অলওয়েজ 5 দেয়। ব্যাস, এই দুটো ডিফারেন্স চেয়েছে। ডিফারেন্স করলে কত হবে? ইউনিট ডিজিট থেকে ইউনিট ডিজিট বাদ দিতে একই থাকবে। ব্যাস, অঙ্ক শেষ। সিক্স এর উপর পাওয়ার যে কোনো যা ইচ্ছা তাই বসাও, ফাইভের পাওয়ার যাই বসাও, তার বাদ দিলে ইউনিট ডিজিট কত থাকবে? চলো পরেরটা। দেখো এগুলো হলো ডিআই এর অঙ্ক, কিছুই না। ডিআই এর অঙ্ক তোমার পুরো অ্যারিথমেটিক যা শিখেছো এখানে, তাই তোমাকে ছবি আকারে দেয়। বলেছে 2001 সালে রেভিনিউ হলো 6300। আচ্ছা, এটা 6300। 2010 সালে হলো 8100, আর 2015 সালে হলো 10800। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ইনক্রিজ ইন রেভিনিউ? তাহলে রেভিনিউ ইনক্রিজ কত হলো? 6300 থেকে 2100, তাহলে কত হলো? 1800। এখান থেকে এটা ইনক্রিজ কত হলো? কত? 27। কাটাকুটি করলে 2:3 কঠিন ছিল কিছু? আচ্ছা বলি বলি হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ইনক্রিজ ইন রেভিনিউ বিটুইন 2001 টু 2010? 2001 থেকে 2010-এ রেভিনিউ ইনক্রিজ কত হয়েছে? 6300 থেকে 2100 হয়েছে, 8100। তাহলে ইনক্রিজ কত হয়েছে? 1800। অ্যান্ড 2010 থেকে 2015 রেভিনিউ ইনক্রিজ হয়েছে কত? 2700। জাস্ট এই দুটো রেশিও চেয়েছে। তোমাকে ডাটা দেওয়া আছে, রেভিনিউ ইনক্রিজের রেশিও চেয়েছে, ব্যাস এইটুকুই ছিল। পরেরটা বলো। The capacity of working by A and B is 3:4. ক্যাপাসিটি মানে তো এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি বলেছে এ টোটাল কাজ করতে 12 দিন সময় নিচ্ছে, তাহলে আমরা টোটাল ওয়ার্ক সমান কি জানি? টোটাল ওয়ার্ক সমান জানি আমরা এফিসিয়েন্সি ইন্টু নম্বর অফ ডেজ। এফিসিয়েন্সি রেশিও যদি জানো, নম্বর অফ ডেজ, তাহলে এফিসিয়েন্সি। আচ্ছা, এর আমার টোটাল ডেজ জানি, তাহলে এর আমি এফিসিয়েন্সিতে টোটাল ওয়ার্ক বের করে নিতে পারবো। এর এফিসিয়েন্সি কত? 3। নম্বর অফ ডেজ কত? 12। তাহলে টোটাল ওয়ার্ক কত পেয়ে গেলাম? 36। এই 36 ইউনিট কাজ বি কোন টাইমে করবে? তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 4। হ্যাঁ, আগেরটা ওখানে 12 দিন বের করতে হলো, আর এটা এ হলো। হয়েছে? চলো পরেরটা। দেখো পার্সেন্টেজ দেওয়া আছে। ক্লাস 10 এর হলো 10%, এটা হলো 10। 10 এর এ গ্রেড আছে, এ গ্রেড, সরি, ক্লাস 10 এর 10% হলো এ গ্রেড, হলো এ গ্রেড। 20% হলো বি গ্রেড, এটা হলো বি গ্রেড পার্টি। এটা হলো সি গ্রেড পার্টি, এটা হলো ডি গ্রেড পার্টি। কোশ্চেন কি চেয়েছে? ফ্রম দ্য গিভেন পাই চার্ট ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হু স্কোর্ড গ্রেড এ অ্যান্ড বি। গ্রেড এ আর বি টোটাল কত করেছে? তাহলে গ্রেড এ আর বি কত করেছে? 10% টোটালের, আর 20%। টোটালের কত? এ আর বি মিলে কত করেছে? 10 আর 10 20 30%। টোটাল স্টুডেন্ট কতজন? 360। বাস, পার্সেন্টেজ উড়ালাম, দুটো শূন্য উঠলো। 336, 100 কোথায় গেল? 108। আচ্ছা 108 হবে। হ্যাঁ, এখানে এখানে তাহলে কোথায়? এখানে ভুল, 100, আমার টাইপিং মিস্টেক হয়েছে। 108। চলো পরেরটা। এটা বলো। দেখো x ইকুয়াল টু a sin t, y ইকুয়াল টু b tan t, দেন a স্কয়ার বাই x স্কয়ার মাইনাস b স্কয়ার বাই স্কয়ার। তাহলে x বাই a বা a বাই x আকার দেওয়া আছে, তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি, x বাই a ইকুয়াল টু sin t। লিখতে পারি না? পারি না?
তাহলে এটা উল্টে আমি যদি আমার চেয়েছে এ বাই এক্স, তাহলে উল্টে যদি লিখি এ বাই এক্স, তাহলে 1/sin t মানে কি জানি আমরা cosec t, 1/sin t মানে cosec t। তাহলে এটা এ বাই এক্স সমান কত পেলাম, ডিরেক্টলি লিখছি cosec t। সেম ভাবে আমি যেটা করি y বাই বি পাবো, y বাই বি সমান tan t পাবো, আমার দরকার তো b বাই y এন দেওয়া আছে, তাহলে b বাই y লিখলে কি হয় 1/tan থিটা সমান হয় cot থিটা, বা 1/cot থিটা ইকুয়াল টু tan থিটা হয়। তাহলে এটা কত হবে, আমি যদি চেয়েছে b বাই y করলে কত হবে 1/tan করতে হবে আমাকে, এটা যেহেতু উল্টাচ্ছি এটা উল্টাতে হবে, তাহলে কত হবে cot থিটা হবে, মানে cot t। এবার আমরা তিনখানা ফর্মুলা মনে রাখবো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা পাতি ফর্মুলা 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। শুধুমাত্র এটাই প্লাস, বাকিগুলো সব মাইনাস। বোঝা গেল, এটা হলো ফর্মুলা, এটা যেন জানা থাকে, এখান থেকে কোশ্চেন ছিল, কিচ্ছু ছিল না। বেশ, তাহলে আমরা পেয়ে গেছি এখানে cot t পেলাম। বেশ, এখানে বসাও a স্কয়ার x স্কয়ার, a বাই x এর হোল স্কয়ার মানে কি cosec স্কয়ার t, cosec স্কয়ার t মাইনাস চিহ্ন ছিল নিচে, মাইনাস দিলাম, b বাই y সমান cot t পেয়েছি, তাহলে cot স্কয়ার t। তোমাকে দেখো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান কি পাই আমরা, অনই তো হচ্ছে, কি ছিল মাইনাস অন ছিল তোমার, এই তো লিখে দিয়েছি তো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এটা ওরা একটু প্ল্যানিং যদি করতো, এটা উল্টে যদি লিখতো b স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস এটা যদি করতো, তখন আমার মাইনাস 1 আনসার হতো। ক্লিয়ার, এগুলো মুখস্থ রাখতে হবে কিছু, এগুলো পাতে জিনিস ট্রিগোনোমেট্রির। শুধু ফর্মুলাটুকু মনে রাখলে এটুকু হয়ে যাবে, এটা একদম এসে হয় cosec স্কয়ার t মাইনাস cot স্কয়ার t, ওটাই তো লিখলাম, বাইর কিছু না, দাগ দিলাম। এটা এটা তোমাকে বোঝালাম, এই জিনিসটা আলাদা জিনিস। এগুলো শুধু ফর্মুলাগুলো মনে থাকলে আনসার হয়ে যায়। ওকে, চলো পরেরটা যাই। দেখো 0.3 কে যদি a ধরে নাও, তাহলে এটা কি হয়ে যাবে a স্কয়ার হবে না, হবে না, এটা কি হবে a স্কয়ার, এটা সমান কি হয়ে যাবে a স্কয়ার হবে প্লাস, আচ্ছা আচ্ছা পরেরটাকে এটাকে যদি b ধরে দেখো 0.03 আছে, তাহলে এটাকে আলাদা যেহেতু এন্টিটি, এটাকে b ধরলাম, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে b স্কয়ার মাইনাস, এটা তো 0.6 লিখেছে, এটা আমরা এরকম করতে পারি না সূত্রের জন্য, পারি না, তাহলে 2 ইন্টু a ইন্টু b তো লেখা আছে, তাহলে 2 ইন্টু a বাই, তাহলে এটা সূত্র একটু আগে বললাম কি a মাইনাস b তার হোল স্কয়ার, তাহলে a এর মান কত ধরেছি 0.3 মাইনাস 0.03 তার হোল স্কয়ার, তার মানে কত হবে 0.27 তার স্কয়ার। ব্যাস, এটা কার মান পেলাম, p এর মান পেলাম, q এর মান তো তোমাকে দেওয়া আছে, তাহলে 0.27 ইন্টু 0.27 বাই q এর মান কত 0.54, একটার সঙ্গে একটা উঠালো 27 দুগুণা 54, 2 দিয়ে কাটালে 3 ডিজিট আসবে, 2 দিয়ে কাটালে 4 ফার তো আসবেই না, এটা পয়েন্ট কে 2 দিয়ে ভাগ করছি, তাহলে 3 ডিজিট আসবে। কি করে বুঝলাম 27/2 মানে একটা পয়েন্ট আসবে, আরো একটা পয়েন্ট তো আছেই, ব্যাস আনসার এটা। বা 13.5, 27 যদি পয়েন্ট না থাকে তাহলে কি করতাম 27 কে 2 দিয়ে ভাগ করলে 13.5 পেতাম, তা আরো দুটো পয়েন্ট আছে মানে দুটো পয়েন্ট ঢুকে যাবে, ফর্মুলা থেকে অঙ্ক ছিল। নেক্সট, এই অঙ্কটা ক্যালকুলেটিভ ছিল, একমাত্র এই অঙ্কটা ক্যালকুলেটিভ ছিল। তোমাকে বলেছে 2016 সালে এতগুলো গার্লস এতগুলো বয়েজ পাস করেছে, 17 সালে এত, 18 সালে এত, তোমাকে বলেছে ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট অ্যাভারেজ পাস পার্সেন্টেজ
পাস পার্সেন্টেজ ইন দ্য অল 3 years if the numbers of students appearing for the exam in any given year is এত 3 5 এক বছরে দেওয়া আছে, তাহলে 3 বছর টোটাল স্টুডেন্ট কত হবে ইন্টু 3। এক বছর এটা আমাকে 3 বছর ডাটা দিয়েছে, তাহলে টোটাল স্টুডেন্ট এটা 3 গুণ হবে। তো টোটাল স্টুডেন্ট কত হলো 35400 ইন্টু 3। এগুলো সব তো পাশের ডাটায় দেওয়া আছে, তাহলে টোটাল কত এগুলো যোগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ সেটা করতে পারো। এখানে দেখো এখানে একটা চালাকি করতে পারো, এখন 35400 আছে, তো আমি যদি এটাকে 3টের পর দশমিক বাদ দিয়ে দিই, রেশিও নিলে পার্সেন্টেজ মানে তো আমার রেশিও নিলে আনসার হবে কাজ, তাহলে আমি 3টের পর দশমিক এই জিরো বালাগুলোকে বাদ দিতে চাইছি, তাহলে এখান থেকে 3টের পর দশমিক বসিয়ে নাও, এখানেও তাই হবে এখানেও তাই হবে। দেখো অ্যাপ্রক্সিমেটর হয়ে গেল না, হলো না? দেখো 128.7 আছে, তাহলে কোনটা বলো? এই অঙ্কটা আপনি জিরো কাটলে আর একটু কি করলেন এটা? আচ্ছা বলছি, আসছি আসছি। যদি আমাকে পার্সেন্টেজ বের করতে বলে, পার্সেন্টেজ যদি বের করতে বলে, দেন আমার এক্সাক্ট ডাটার কোনো প্রয়োজন নেই। ধরে নাও 100-র মধ্যে কত পেয়েছো, 20 পেয়েছো, পার্সেন্টেজ কত গো 20%। তাহলে আমি দুটোকে যদি রেশিও নিয়ে নিই, তাই তো রেশিও নিলে তাই তো হয়। তাহলে 1 পেয়েছো কততে 5-এ, তাহলে 1-এর 5 100-তে কত, 1-এর 5 মানে তো সেম পার্সেন্টেজ না। তাহলে পার্সেন্টেজ যদি বের করতে বলে আমার এক্সাক্ট ডাটার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? আমি রেশিও নিলে নিয়ে নিতে পারি। রেশিও কীভাবে নিলাম, দেখো 35000 আছে, তাহলে আমি রেশিও 3টে 1000 দিয়ে সবগুলোকে ভাগ করে দিলাম, তাহলে 1000 দিয়ে যদি সবগুলোকে ভাগ করে দিলে 354 হবে। আমি এটার পর 3টের পর দশমিক বসালাম, এখান থেকেও 3টের পর দশমিক, এখান থেকেও 3টের পর 3টের পর, এই ব্যাস আমার ক্যালকুলেশন ছোট হয়ে যাবে। দেখো 128.7 আছে, 130 ধরে নিতে পারো, 129 ধরো, এখানে 115.5 আছে, 115.5 আছে, তোমার ইচ্ছা মতো ধরো ক্যালকুলেশন। তাহলে এটা কত হবে, 100 আমি 29ই ধরলাম, এটা কত হলো 115, কারণ আমি 129 ধরেছি, তো 115 ধরলাম না, এখানে আমি একটু বাড়িয়ে ধরেছি, এখানে একটু কমিয়ে ধরলাম, তাই তো? বেশ, তাহলে কত হলো 9 5 14, 12 11 33, আর একে সরি 23 12 11 23 24। পরেরটা দেখো 137 124, আচ্ছা 130 আর 124 ধরো, চাপ নেই, 254। ঠিক আছে, ধর এ করিস 129, আমি কমিয়ে কমিয়ে ধরছি যাতে আমি পার্সেন্টেজ আসলে একটু বাড়াতে পারি। 129 122, দেখো 0.2 আছে 0.1 আছে, আমি 129ই ধরলাম 122ই ধরলাম, তাহলে কত হবে 251, 51 তো 251। তাহলে কত হলো 4 4 8 রাখে 9, 5 5 10 14 রাখে 14, সরি 14, 2 2 4 6, 649, 650 ধরো, আচ্ছা আচ্ছা 749, টোটাল কত 3 ইন্টু 54, তাই না? 3 বছরের জন্য, 1 বছর এটা বাই 100%, কাটাকুটি হচ্ছে 7 4 11, অ্যাপ্রক্সিমেট করতে বলেছে, এর ছাড়া কিছু করার নাই, তোমাকে এইটুকু ক্যালকুলেশন করতেই হবে। দাও এটা গুণ করে নিলে সবচেয়ে সুবিধা হয়, আমরা অ্যাপ্রক্সিমেটার ওইভাবে করতে পারি। 3 4 12, 3 5 15 রাখে 16, 3 3 9 রাখে 10, 1062-র মধ্যে 749 পেয়েছি। তাহলে বলো 10% মান কত হয় 106, 10% মান কত হবে 106.2। আমি বলেছিলাম যে কোনো সংখ্যা 10% বের করা মানে ডান দিক থেকে একটা শূন্য বাদ দেওয়া বা একটার পর দশমিক বসিয়ে দাও, 10% মান এটা, 10% মান এটা। আমার দরকার 749, কত দিয়ে গুণ করলে হবে, প্রায় 7 দিয়ে যদি গুণ করে দিই, আমি 7 দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে 6 7 42 70, 7 10 70, এটাতে হচ্ছে 742, প্রায় 70%-এর থেকে হালকা হালকা বেশি হবে, 74 হবে না, 71% আছে। এটাই তো আসছে, আমি তো সবগুলো ছোট ছোট নিয়েছি না, একদম খুব কাছাকাছি নিয়েছি, অ্যাপ্রক্সিমেট এটাই হবে। হুম, ওর জন্য তো এভাবে দিয়েছে, তোমাকে লিখেই তো দিয়েছে ওর জন্য। দেখো অঙ্কটার এখানে খেলা, এবার তুমি যদি সবটা ধরো তাহলে অঙ্ক হবে না। চলো লাস্ট অঙ্ক করে দিই, ওটা তো মুখে মুখে হবে যদিও, তবু আমার দায়িত্ব করিয়ে দেওয়া না।
এই অঙ্কগুলো তবু তোমরা এখন মুখে মুখে করছো। তোমরা বলো আজ থেকে 3-4 মাস আগে কত বড় করে করতে শুরু করার, তোমরা যখন স্টার্ট করলে তখন কত বড় করে করতে, এখন তোমরা মুখে মুখে করছো। দেখো বলছে দ্য স্মলেস্ট স্কোয়ার নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 12, 15 অ্যান্ড 18। 12, 15, 18 দ্বারা ভাগ যাবে স্মলেস্ট স্কোয়ার নাম্বার। সবগুলো তো স্কোয়ার নাম্বার চিনি আমি, আমাকে সবচেয়ে ছোট স্কোয়ার নাম্বার চাই যাকে 12 দিয়েও ভাগ যাবে, 15 দিয়েও ভাগ যাবে, 18 দিয়ে ভাগ যাবে। তাহলে আমি এইসব ক্ষেত্রে কি দেখতে বলেছিলাম, প্রথমে 9 আছে কি কারোর মধ্যে, দেখো 18 দিয়ে ভাগ যাবে মানে কি 18 মধ্যে 9 আছে, তাহলে যেটা আনসার হবে সেটাকে 9 দ্বারা ভাগ যাবে না, যাবে না? এটা কি 9 দ্বারা ভাগ যায়? 5 আর 2 7, 2 9 আর 10, 6 2 8 5 13, এটা তো 4, অঙ্ক শেষ। এই তো অঙ্ক। না এলসিএম তো করাই যাবে না, এটা ক্রাইম, এলসিএম তো করাটা ক্রাইম একদম।